সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন, নিরাপত্তা বিশ্লেষক। আমরা আলোচনা করব, তবে আলোচনা যাওয়ার আগে আমরা একটু গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই, তারপর আলোচনা শুরু করতে চাই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে ভারতের সাথে টানাপোড়েন, হচ্ছে না ইউনূস মোদি বৈঠক, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টসে অস্থিরতার পেছনে দিল্লির ইন্ধন, অভিযোগ শ্রম সচিবের। পাহাড়ি জনপদে অশান্তির পেছনে বিদেশি ষড়যন্ত্র, বললেন উপদেষ্টারা। কমে আসছে খাগড়াছড়ি রাঙামাটির উত্তেজনাকর পরিস্থিতি। নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ স্বাধীন হবেন উপলব্ধি প্রধান বিচারপতি। হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান আইন উপদেষ্টার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সফল হবে শহীদদের আত্মত্যাগ, বলেছেন তারেক রহমান। নির্বাচনের দেরি গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলার আহ্বান জামায়াতের আমিরের। মোটা দাগে এই ছিল গেল উল্লেখযোগ্য সংবাদ। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই স্যার, যেহেতু পাহাড়ে আসলে একটা অশান্তি, হঠাৎ করে আবার দেশের এক ধরনের পরিস্থিতির মধ্যেই অশান্তিটা, এবং সেই পাহাড়ের যেটি উপদেষ্টারা যেটি বলছেন, তারা গতকালকে গিয়েছিলেন রাঙামাটিতে, সেখানে স্থানীয়দের সাথে তারা আলোচনা করেছেন, তদন্ত কমিটিও গঠন করেছেন। তার পাহাড়ের এই অশান্তি তারা বলছেন বিদেশি ষড়যন্ত্র। মোটা দাগে আসলে এই সংকটটির কারণ কি, যেহেতু এটি দীর্ঘদিনের একটি সংকট? অনেক ধন্যবাদ। প্রথমেই আমি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলা ভিশন আমার প্রিয় চ্যানেলগুলোর মধ্যে একটা। বর্তমান যে পরিস্থিতি পার্বত্য চট্টগ্রাম নিয়ে, আমি একজন পদাতিক কোরের অফিসার, ইনফ্যান্ট্রি অফিসার। একাধিকবার আমি পার্বত্য চট্টগ্রামে আমি ডিপ্লয়েড হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অবদান এবং অনেক স্যাক্রিফাইস, এগুলো আমি আস্তে আস্তে, আমি জানি না কতটুকু সময় পাবো এটা বলার জন্য। আমাদের সংবিধানের 23A ধারাতে পার্বত্য চট্টগ্রামে যে 45টি উপজাতি আছে, তাদেরকে উপজাতি হিসাবে বা ক্ষুদ্র গোষ্ঠী হিসাবে ওখানে তাদেরকে আখ্যায়িত করা হয়। এবং 1997 সালে যে শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তিতেও উপজাতিদের উপজাতি হিসাবেই বলা হয়। এবং বারবার শান্টু লার্মা এবং বোমাং সার্কেল চিফ অংশুপ্রু শান্টু লার্মা বলেছে যে আমরা আদিবাসী না, আমরা উপজাতি, এবং অংশুপ্রু বোমাং সার্কেল চিফ উনিও এটা বলেছেন। না, আদিবাসী এবং উপজাতি, হোয়াট ইজ দি ডিফারেন্স? কেন পাহাড়ি উপজাতিরা এখন তাদেরকে আদিবাসী হিসাবে আখ্যায়িত হতে চাচ্ছেন তারা? 2007 সালে জাতিসংঘ একটা ইউনাইটেড নেশনস ডিক্লারেশন ফর দি রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল একটা ল পাস করে, এবং ওখানে আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপল যারা, তাদেরকে টেরিটোরিয়াল রাইট দেওয়া হয়, এবং আদিবাসী সংজ্ঞা দেওয়া হয়, এবং ডেফিনেশন অনুযায়ী যারা আদিকাল থেকে এবং প্রাক ঔপনিবেশিক আমল থেকে এক জায়গায় বসবাস করছে, তারাই শুধু আদিবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ানস, ওরা আদিবাসী। এখন রেড ইন্ডিয়ানসদের জন্য আমি ইউএসএতে অনেকদিন বসবাস করেছি, দে হ্যাভ সেপারেট টেরিটরি। ওখানে ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কোনো এখতিয়ার নাই, তারাই ওই জায়গাটা চালায়। অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনিস, এরা হচ্ছে আদিবাসী। আমাদের দেশে উপজাতিরা 16 শতাব্দী থেকে 18 শতাব্দীতে আমাদের পার্বত্য চট্টগ্রামে আসা শুরু করে, এবং বাঙালিরাও ওই সময় কিছু বাঙালি ওখানে ছিল, বাট বেশ মেজর মাইগ্রেশনটা হয় 1980 সালে স্বাধীনতার পরে। না, হিউম্যান মাইগ্রেশন কিন্তু মানুষ বন্ধ করতে পারে না। এক সময় আমাদের ভারত উপমহাদেশ ছিল 25% জিডিপি ছিল আমাদের এই এলাকাতে। আমরা তখন ইকোনমি ইজ টু বি কন্ট্রোল বাই এগ্রিকালচার। আমরা অনেক উর্বর একটা দেশ। মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গা থেকে মানুষ মাইগ্রেট করে এখানে চলে আসতো। ইউএসএ মেক্সিকো বর্ডারে অনেক বড় ওয়াল, অনেক পেট্রোল, অনেক ডগ স্কোয়াড, তারপর লক্ষ লক্ষ মানুষ ক্রস করে চলে আসে। ইউএসএ কানাডার মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো ফেন্স নাই, কোনো ডিমার্কেশন নাই, তারপরেও কিন্তু কেউ ওখানে ক্রস করে চলে আসে না, বিকজ পিপল উইল মাইগ্রেট টু প্লেসেস ফর সার্চ অফ বেটার লাইফ। উপজাতিরা বাংলাদেশে এসছে, পার্বত্য চট্টগ্রামে সেটেল করেছে, ফাইন, উই হ্যাভ অ্যাকসেপ্টেড দেম। এবং আমি বারবার পার্বত্য চট্টগ্রামে চাকরি করে দেখেছি। সেই 1989-এ আমার প্রথম চাকরি, তখনই আমি অবাক হয়েছি পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা এত ভালো, এবং তাদের এত অধিকার, এবং বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় দে আর মাচ বেটার অফ। আমরা সেনাবাহিনীতে পার্বত্য চট্টগ্রামে যাওয়ার পর বিভিন্ন স্কুল কলেজ হচ্ছে, এইসব স্কুল কলেজে পড়েই যে তাদের যে কোটা দেওয়া হয়েছে, পাহাড়ি ছাত্ররা শিক্ষিত হোক, বড় হোক, তারা এডুকেশন বিদেশে যাচ্ছে।
2060 সালে যখন ডিক্লারেশনটা হলো তখন তারা দাবি শুরু করলো যে আমরা ইন্ডিজিনিয়াস পিপল, এবং আমি মনে করি দিস ইজ এ স্টেপ বিফোর আস্কিং ফর ইন্ডিপেন্ডেন্স। এটা খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি শুনেছি আমাদের প্রধান উপদেষ্টাও দু একবার ভুলে বোধহয় আদিবাসী বলে ফেলেছিলেন, বাট হি হ্যাজ আন্ডারস্টুড। উপদেষ্টারা অনেকেই আছেন, অনেকেই হয়তো এনজিও ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা আছেন। আপনাদেরকে বুঝতে হবে ইস্ট তিমোর, সাউথ সুদান খুব দ্রুত স্বাধীন হয়ে গেছে, বিকজ ওখানে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ বসবাস করে যারা মুসলমান না। সো আমরা যদি খুব সহজভাবে নেই, এটা আমাদের জন্য খুব বিরাট একটা ভুল হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে আমি একটু ইতিহাস খুঁজছিলাম, আমাদের 354 জন সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি, আনসার সদস্য নিহত হয়েছে। শত শত ব্যক্তি এটা সশস্ত্র সংগ্রামে নিহত হয়েছে, শত শত ব্যক্তি ম্যালেরিয়াতে মারা গেছে। আমি 17 বার ম্যালেরিয়া আমার হয়েছিল, 2 বার আমাকে হেলিকপ্টারে ইভাকুয়েট করে নিয়ে আসা হয়েছে। একবার আমি একটা পেট্রোলে গেলাম, আমার জেসিও রাত্রে 12টার সময়, সে একটু হালকা জ্বর, 2টার দিকে তার পেট খারাপ হলো, বমি শুরু করলো, আমাকে বললো তাড়াতাড়ি হেলিপ্যাড তৈরি করতে। পরের দিন 10টার মধ্যে আমি হেলিপ্যাড তৈরি করলাম, হেলিকপ্টার আসলো এবং সে বিকাল 4টার মধ্যে সে ইন্তেকাল করলো, এবং তার 4টা মেয়ে, বিবাহযোগ্য 4টা মেয়ে ছিল, সে মারা। এরকম অসংখ্য ঘটনা, অনেক স্যাক্রিফাইস আমরা হিল ট্র্যাক্সে করেছি। সো এই পরিস্থিতি কেন হলো, এখন কেন হলো? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইটস পার্ট অফ দি কনস্পিরেসি দ্যাট ইজ গোয়িং অন এগেনস্ট দিস সেকেন্ড লিবারেশন ইন্ডিপেন্ডেন্স দ্যাট উই হ্যাভ গট, এবং এটা আমাদেরকে খুঁজে দেখতে হবে এটা কারা এটার পিছনে কাজ করছে। আমি নিশ্চিত যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি যখনই শুনেছি আমাদের 5ই আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা 7 সিস্টার্স নিয়ে 2-একটা কথা বলেছে, তখনই আমার মাথায় এসেছে যে সুন দের উইল বি এ প্রবলেম ইন চিটাগাং হিল ট্র্যাক্স, বিকজ এটা একটা রেগুলেটরি মেজার, দে ওয়ান্ট টু প্রুভ দ্যাট দে এক্সিস্ট। এই ঘটনার পরে আমি শুনেছি যে ত্রিপুরার হোম মিনিস্টার চিঠি লিখেছে মোদির কাছে যে এটার আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য। হু ইজ হি? এটা আমাদের যখন 3টা ভুল নির্বাচন হলো, রাতের নির্বাচন হলো, প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচন হলো, নিজেদের মধ্যে নির্বাচন হলো, তখন ইট ইজ এ ইন্টারনাল অ্যাফেয়ার। বিজেপি যখন মারা গেল আমাদের মেধাবী কর্মকর্তা, তখন ইট ইজ এ ইন্টারনাল অ্যাফেয়ার। আর এরকম একটা যেটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার, ওখানে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে, যেটা কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না। আমাদের 24 ডিভ চট্টগ্রাম যে সেনাবাহিনীর যে কমান্ডার এখন যে আছে জেনারেল মাইনুর, আমরা সবসময় সেনাবাহিনী চট্টগ্রামের জিউসির ব্যাপারে খুব আমরা কেয়ারফুল থাকি, এবং ইট ইজ অলওয়েজ দি সেকেন্ড কমান্ড। একটা জেনারেল একটা কমান্ডের বেশি পায় না, বাট আমরা সেকেন্ড কমান্ড দিই, যে সবচেয়ে যোগ্য, সবচেয়ে ওয়াইজ, সবচেয়ে মেধাবী, তাকেই পার্বত্য চট্টগ্রাম 24 ডিভে পাঠানো হয়, বিকজ আমাদের একটা বিশাল অংশ আমাদের চট্টগ্রামে, এবং মাইনুর ইজ এন এক্সেলেন্ট অফিসার, ওয়ান অফ দি ফাইনেস্ট অফিসার দ্যাট বাংলাদেশ আর্মি হ্যাজ। সো এই পরিস্থিতি আমাদেরকে, এবং আমি যতটুকু বুঝেছি যে দেবাশিস রায়, তার ওয়াইফ ইয়ানিয়ান, তাদেরও একটা ইন্ধন থাকতে পারে এটার পিছনে। আমাদের যে বিগত সাবেক সরকারের যে দল আওয়ামী লীগ, তারা তো এখন পলাতক, তারাও এটার পিছনে থাকতে পারে। আমরা দেখছি প্রতিদিন, আজকে কালকে সকালে কোন ষড়যন্ত্র দেখবো, এই ভয়ের মধ্যে আমরা থাকি। সো আমি নিশ্চিত যে ইট ইজ এ পার্ট অফ দ্যাট কনস্পিরেসি, আমাদের এটা শক্তভাবে দমন করতে হবে, এবং আমার কিছু রেকমেন্ডেশন আছে, আমি পরবর্তী সময় পেলে আমি বলবো। আমি একটু আজিজ ভাই আপনার কাছে যেতে চাই, যে এটি আমরা একদমই উপদেষ্টারা বলছেন যে পাশের দেশেরই রয়েছে, যেহেতু তিনি নিরাপত্তা বিশ্লেষক দীর্ঘদিন ছিলেন, তিনি তার অভিজ্ঞতা থেকে বললেন যে পাশের দেশে রয়েছে, সাথে অভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে, এবং সর্বশেষ রাজনৈতিক অর্থাৎ এই পরিস্থিতিতে একটা সুবিধা নেওয়ার একটা জনগোষ্ঠীও রয়েছে। আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে পাহাড় কেন? আমি 15 বছর আগে চিটাগাং থেকে শেরপুর পর্যন্ত পাহাড়ি অঞ্চলে আমি মুভ করেছি, এবং আমি 6-7টা রিপোর্ট করেছি। তাতে আমি তাদের কালচার থেকে শুরু করে এবং বনাঞ্চলে আমি দেখেছি, তখনই দেখেছি অনেক পাদ্রীরা বসে আছে 10 বছর 15 বছর, তারা মোটিভেট করতেছে, ধর্মীয় পরিবর্তন আনতেছে। তখনই আমি ইতিহাস থেকে যখন বুঝি যে এখানে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যে আপনার আমাদের পার্বত্য অঞ্চল, মায়ানমারের আরাকান, ওপারের ভারতের অংশ মিলে একটা রাষ্ট্র ভবিষ্যতে হয়তো হবে, এবং এটা ধর্মীয় ভিত্তিকই হবে। তো সুতরাং আমাদের এই পার্বত্য অঞ্চলটা বরাবরই কিন্তু কনস্পিরেসির মধ্যেই আছে। এখন ধরেন 1997-62 সাল থেকে যখন কাপ্তাই ড্যাম হলো, তখন আমাদের আইয়ুব খানের সময়, তখন এই কাপ্তাই ড্যামের কারণে কিন্তু পাহাড়ি অনেক অঞ্চল ডুবে গেল। তাদের যে ক্ষতিগ্রস্ত হলো, তাদেরকে কিন্তু এই ক্ষতিগ্রস্ত
পূরণ করা হয়নি, যার ফলে তখন থেকেই কিন্তু পাহাড়িরা একটু অশান্ত হওয়া শুরু করে। শেষ পর্যন্ত আমাদের যে 1997 সালে যে শান্তি চুক্তি করা হলো, যে ওখানে অনেকগুলো জাতি আছে, হ্যাঁ, বড় জাতিই আছে 11টা, তাই না? সারা দেশে তো 50টার মতো জাতি। যাই হোক, তখন ওই ছান্টু লারমার সাথে চুক্তি হয় 97 সালে। সেই চুক্তিটা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই বা করে নাই, হ্যাঁ। এখন যার ফলে আপনার পার্বত্য অঞ্চলের পাহাড়িরা কিন্তু সবসময়ই অসন্তুষ্ট। যেমন ধরেন, উদাহরণস্বরূপ বলি যে ওখানে সবচাইতে বড় সমস্যা হলো ভূমি সমস্যা। ব্রিটিশ আমলে ছিল যে যার যেখানে অবস্থান সেটাই সে মালিক, কিন্তু আমাদের এখান থেকে সেটেলার গেছে, যার ফলে আপনার এই ভূমি বন্টন ব্যবস্থাটা কিন্তু সেটেল হয়নি। দ্বিতীয়ত তাদের পার্বত্য পরিষদ আছে, এই পরিষদে আজ পর্যন্ত ভোটারই হয় নাই। ওখানে বলা হয়েছে এটা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, এটা কিন্তু যে বসিয়ে দেওয়া হয়েছে তারাই আছে, এখনো চেঞ্জ হয়নি। তো এই জন্যই তাদের, আমাদের তরফ থেকেও তাদের সমস্যাগুলি কিন্তু প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। আর এদিকে এই যে বাইরের প্রচারণায় বরাবরই দেখা গেছে, ধরেন সর্বশেষ কিছুদিন আগে আপনি জানেন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট, তারা তো একটা চিকন অল্প জায়গা নিয়ে, তারা সবচেয়ে ছোট উপজাতি, তারাও কিন্তু একটা প্রদেশ দাবি করে বসছে। তারপরে দেখলেন থানা পর্যন্ত লুট করে নিয়ে গেছে, সেনাবাহিনী পর্যন্ত যেতে হয়েছে। তো এই জন্য এখন তো ধরেন সে, এই যে তার যে প্রধান, তার নাম নাথান বোম, সে কিন্তু জানা যায় যে মিজোরামে আছে, হ্যাঁ। তো ওরা ওই মায়ানমারের চীন আর এপাশে মিজোরাম এই অঞ্চল থেকে ট্রেনিং নেয়, তো মিজোরামে আছে। তো আমরা তো অনুমান করতেই পারি যে আমাদের ওই অঞ্চল যেহেতু একটা মূল্যবান কথা বলছে, যে আমাদের 5ই আগস্টের পরেই বলছে যে আমাদের ডিস্টার্ব করলে ভাষাটা এটাই ছিল যে সেভেন সিস্টারও ডিস্টার্ব হবে, অশান্ত হবে। মানে দুই দেশের জন্য তার ভাষাটা ছিল ডিপ্লোম্যাটিক একদম, এই যে দুই দেশের জন্য ভাষাটা ছিল আমাদেরটাও শান্তি থাকলে ওখানেও শান্তি থাকবে, মানে এটা রিলেটেড। কিন্তু সেটা নিয়ে তো ওখানে প্রতিক্রিয়া হয়েছে। যেমন ধরেন আমি আগরতলায়, তখন মানিক সরকার ছিল চিফ মিনিস্টার, আমি তখন বিএসএসে ছিলাম, তার ইন্টারভিউ সে আমাকে ছাড়ে নাই। বিএসএস সম্পর্কে জানে যে অনেকে খবর পাবে, আমার কাছে প্রায় 6টা ইন্টারভিউ করছে, এবং সে যা বলেছে সব কিন্তু এই আওয়ামী লীগ সরকার সবগুলো এগ্রিমেন্ট করে বাস্তবায়ন করছে। অর্থাৎ তারা কিন্তু তাদের যে জাতীয় চেতনা, এটাতে কিন্তু তারা ঐক্য দেখেন না। আমাদের প্রধানমন্ত্রী পালায় গেল, সেখানে পার্লামেন্টারি কমিটি বসে, অর্থাৎ সব রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত নিল তাকে এখানে কিভাবে রাখা হবে। কিন্তু আমাদের দেশে সেই ঐক্যটা নাই। ন্যাশনাল ইস্যুতে ঐক্য অনেক কারণেই নাই, আমি বলবো ঐক্য। আমরা তো দেশ বিভাজিত। ভারতে ধরেন এখনো তাদের স্বাধীনতায় যারা অবদান রাখছে, দিল্লির লালকেল্লায় এখনো সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে তাদের স্মরণ করা হয়, কবি ইকবালকে পর্যন্ত স্মরণ করে। আর আমাদের দেশে আওয়ামী লীগ যারা করছে ওরা মুক্তিযোদ্ধা, আর যারা আদার ছিল তারাই রাজাকার, এইটাই তো চিহ্নিত হইতো। অথচ দেখেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পাইবেনই না, খুব কম, 2-1টা আছে, নানক টানক 2-1টা ছিল, এটা আওয়ামী লীগ, আর বাকি সব কিন্তু অন্যান্য দলে। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে যে এখানে যে অশান্তটা তৈরি হলো এবারের, যেটা আমি আগেই বলছি যে দেখেন ওখানে ইউপিডিএফ একটা ছেলে একটা সাইকেল চুরি করে, তার থেকে তাকে, এখন তো লিঞ্চিং এটা তো সারা জীবনই বাংলাদেশের কালচারে ছিল, তাকে মেরে ফেলে। তার জন্য বিচার চাইতে পারতো, বিচার হতে পারতো, সরকারও করতে চাইছে, করতে হতো। কিন্তু দেখা গেল যে ইউপিডিএফের নেতৃত্বে মিছিল বেরোলো, এরপরে মিছিলের প্রতিবাদে এরপরে আগুন লেগে গেল। দেখা গেল 1 ঘন্টা পরে শাহবাগে কিন্তু মানববন্ধন শুরু হয়ে গেছে, মিটিং। তো রিলেশনটা দেখেন, তাহলে নিশ্চয়ই এটা চেইন, একটা পরিকল্পনার অংশ হতে পারে। তো এরপরে ধরেন, এরপরে তারা এই ইউপিডিএফ এর নেতৃত্বে আর্মির কনভয় অ্যাটাক করছে, কিন্তু তারপরে তারা কিন্তু গুলি করছে। বান্দরবনে 3 জন মারা গেছে, রাঙামাটিতে 1 জন মারা গেছে। তো আমার বক্তব্য হচ্ছে আমাদের অখণ্ডতার স্বার্থে আইন শৃঙ্খলা অত্যন্ত স্ট্রিক্ট করতেই হবে, কিছু করার নেই, কিছুই করার নেই। এই যে ধরেন বিচ্ছিন্নবাদী তো আছে প্রমাণিত, যে ধরেন বড় আপনার উপজাতি আছে 11টা, সন্টু লারমার সাথে চুক্তি হলো, আর সবগুলো বড়
তারা কিন্তু আলোচনার মধ্যেই আসলো না। তাদের সাথে এক করার তখন একটা ওই সরকার চিন্তা করছে যে আমি একটা পার্বত্য চট্টগ্রামে আপনি শান্তি প্রতিষ্ঠা করতেছি, এটা শো করার জন্য জোড়াতালি দিয়ে এটা করা হলো। হতে পারে আপনার চাকপাড়া বড় উপজাতি, বুঝলাম, তার সাথে এগ্রিমেন্ট করলেন, ছোটনার মতো তাদের অংশ, তার বাকিটা তো বাইরে রইল। তারা কিন্তু সবসময়ই অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। আমাদের এখানে আর্মি ক্যাম্প ছিল, ক্যাম্পগুলো কিন্তু তুলে নেওয়া গোটায় আনা হয়েছে। এখন তো আমাদের আর্মি ক্যাম্প আরও রাখতেই হবে, কিছু করার নাই। হয়তো আমাদের আর্মি তো অনেক জীবন দিছে, অনেক চেষ্টা করছে, কিন্তু কিছু করার, অখণ্ডতা রক্ষা করবে আর্মি তো, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এখন তারা জীবন দিতে হলেও করতেছে, তারা করছে, করবে। এখন ধরেন ইপিডিএফ আপনার মিছিল বার করছে, আগুন দিয়ে দোকানপাট পোড়ানো শুরু করছে, তা আর্মি কি করবে? আর্মি কি করবে? আর্মি তো চেক দেওয়ার চেষ্টা করবে, তারা টহল দিচ্ছে, তাতে আক্রমণ করে বসছে, তো গুলি ছড়ছে, আত্মরক্ষার্থে গুলি ছড়ছে, কিছু করার নাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, যাকে লিঞ্চ করছে, যাকে হত্যা করা হয়েছে, এটা অপরাধ। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, জাহাঙ্গীরনগর, এগুলো তো মব কিলিং যেটা হচ্ছে, এটা তো অপরাধ, কিন্তু তার বিচার হবে। কিন্তু দেশের অখণ্ডতা রক্ষার্থে অবশ্যই নির্মম অবস্থান নিতে হবে, দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব কঠিন অবস্থান থাকতে হবে। আমরা যদি বলছিলাম এই বিষয়ে হ্যাঁ, আমি এটাই একটু যাব যে আজিজ ভাই যেটা বললেন যে কঠোর অবস্থানে থাকতে হবে, কিন্তু সেনা ক্যাম্প তো অনেকগুলো স্মরণ হয়েছে শান্তি চুক্তির পরে, সেই জায়গায় আসলে কিভাবে কঠোর অবস্থানে থাকা সম্ভব, যেহেতু এটি দুর্গম একটি এলাকা, পাহাড়ি এলাকাটা। পার্বত্য চট্টগ্রাম অনেক দুর্গম একটা এলাকা। আমি যেসব ক্যাম্পে ছিলাম 4-5 ঘন্টা হেঁটে যেতে হতো, সপ্তাহে বা মাসে একদিন হেলিকপ্টারের ওষুধ পাঠানো হতো, খুবই দুর্গম। কিছু কিছু ক্যাম্প তুলে নেওয়া হয়েছে। ওই ব্যাপারে যাওয়ার আগে আমি দু একটা কথা একটু বলতে চাই যে আমাদের এটাও দেখতে হবে যে অনেক ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন দেশগুলোর এটাতে ইনভলভমেন্ট কত। আমি যখন পার্বত্য চট্টগ্রামে জুনিয়র অবস্থায় চাকরি করেছি, আমার কাছে মনে হয়েছে দে আর ডুইং সামথিং ফিশি ইন চিটাগং হিল ট্রাক্স। কিছু আইএনজিও আছে, তাদের এজেন্ডা নিয়েও আমার অনেক সন্দেহ ছিল। সো ইভেন এই বর্তমান পরিস্থিতিতেও এই উস্কানির পিছনেও কোনো পাশ্চাত্য দেশ জড়িত আছে কিনা এটা আমাদের খতিয়ে দেখতে হবে, এনজিওদের রোলটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং বাংলাদেশের মতন ভারতে এবং মায়ানমারে কিন্তু এই উপজাতিরা আছে যারা আরও অনেক আগের থেকে তারা ওইখানে বসবাস করছে। ভারত এবং মায়ানমার দুইটা দেশের কোনোটাই কিন্তু তাদেরকে ইন্ডিজেনিয়াস বা আদিবাসী হিসাবে স্বীকৃতি দেয় নাই, তারা কিন্তু উপজাতি হিসাবেই ওখানে আছে। অথচ বাংলাদেশে পরবর্তীতে এসেছে, অষ্টাদশ শতাব্দীতে এসেছে, এখন তারা আদিবাসীর দাবি করছে। আমাদের এটা ইট নিডস এ পলিটিক্যাল সলিউশন। আমি খুবই খুশি হয়েছি যে আমাদের উপদেষ্টা গুরুত্ব সহকারে উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে গিয়েছে, বাট এখানে আরও ইন্টারাকশন দরকার, আমাদের মিডিয়ার একটা সাপোর্ট দরকার। মিডিয়া বাস্তব চিত্র প্রতিফলন করবে এটা আমরা আশা করি। এবং আমি হিল ট্রাক্সে যেটা দেখেছি, উপজাতিদের তুলনায় বাঙালিরা কিন্তু অনেক পিছিয়ে ওখানে, লেখাপড়ার দিক দিয়ে, এডুকেশনের দিক দিয়ে, মিডিয়া হ্যান্ডলিং, আইটি, এ ব্যাপারে বাঙালি ছাত্রছাত্রীদের পাহাড়িদের মতন এত অভিজ্ঞতা নাই। সো এটার পলিটিক্যাল সলিউশন দরকার, যেখানে পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ, পিএসএস এবং অন্যান্য যে আঞ্চলিক দলগুলো আছে তাদেরকে অনবোর্ড নিয়ে আলোচনা করে এটা সমাধান করতে হবে। আমাদের যে ন্যাশনাল যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত বা ইসলামী দলগুলো, সবাইকে নিয়েই আলোচনা সাপেক্ষে এটা সমাধান আমাদের করতে হবে। যেসব ঘরবাড়ি দোকানপাট পুড়ে গেছে, এটা তো সরকারি ব্যবস্থাপনায় আমরা আবার রিবিল্ড করতে পারি, এটা আমরা করা উচিত। এবং বিভিন্ন যে উপাসনালয় আছে, মসজিদ, মন্দির, প্যাগোডা, যে কমিটিগুলো আছে তাদেরকেও সম্পৃক্ত করতে হবে এই আলোচনায়। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে ধর্মীয় কোনো রায়ট ওখানে যাতে না হয়। এই উপাসনাগুলো যাতে আমরা সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে এটা নিরাপদে রাখে, কারণ ষড়যন্ত্র তো চলছেই, এবং এটা যাতে একটা সিন যাতে ক্রিয়েট না হয় এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। সো আমি মনে করি যে এটা শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো সব কিছুই এগুলো ষড়যন্ত্রের পার্ট আমরা। এবং আমি মনে করি যে পাহাড়িরা, উপজাতিরা কিন্তু ভেরি সিম্পল। আমি যে কাজ করেছি তাদের মধ্যে কিন্তু জটিলতা খুবই কম। এবং যারাই পাহাড়িরা এই যে এদের এই মুভমেন্টটাকে, আদিবাসী মুভমেন্টটাকে সাপোর্ট করছে, তারা হয়তো মনে করছে যে এটা স্বায়ত্তশাসন। আমরা তো স্বায়ত্তশাসন দিয়েছি। ভাই যেটা বললেন
আমাদের যে চুক্তিতে 72টা ধারা ছিল এবং সরকারি ভাষ্যমতে আমাদের 65টা ধারা অলরেডি ডান, 3টা অলমোস্ট অ্যাবাউট টু বি ডান এবং বাকি 4টা ইন প্রসেস। যদিও পিএসএস বলছে যে না 35-40টার বেশি বাস্তবায়ন হয় নাই, তারপরে তো 35টা হয়েছে। সো উই আর ইন দি প্রসেস অফ মানে ইমপ্লিমেন্টিং দি এগ্রিমেন্ট দ্যাট ওয়াজ ডান। সো আমি মনে করি যে পাহাড়িদের উপজাতিদের ভুল বোঝানো হচ্ছে এবং এটা কোনো স্বার্থান্বেষী মহল কোনো একটা ফয়দা আদায় করার জন্যই এই অস্থিরতা। আপনি তো দীর্ঘদিন ছিলেন, আজিব একটা কথা বলেছিলেন যে আরাকানকে ঘিরে একটা পৃথক রাষ্ট্র বা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের একটা বিষয় থাকে। এই আমাদের এখনকার যে পরিস্থিতি বা আমাদের এই ভৌগোলিক যে রাজনীতির যে জায়গাটি, সেটির কোনো সম্ভাবনা বা সেটির কোনো শঙ্কা আসলে দেখছেন যে এরকম কোনো পরিকল্পনা দীর্ঘদিন ওখানে ছিলেন? আমরা সেনাবাহিনী এত স্যাক্রিফাইস করে আমরা পার্বত্য চট্টগ্রামে ছিলাম। আমি যখন দ্বিতীয় দফায় ছিলাম, আমার মেয়েটা মাত্র 3-4 বছর বয়স, মাসের পর মাস আমি হিলট্যাক্সে পড়েছিলাম, ম্যালেরিয়া হয়েছে, অসুস্থ ছিলাম, পরিবারকে দেখতে পারি নাই। আমাদের এতে একটা কেন, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আর্মি ইজ মেন্ট ফর দ্যাট, উই উইল স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর দি নেশন। আমি মনে করি না এটা এত সহজ হবে, এটা এত সহজ, বিকজ আমাদের প্রতিবেশী যদি আমাদের এখানে অস্থিরতা তৈরি করে এবং আমাদের উপজাতিরা যদি একটা অবস্থানে চলে আসে, ইট উইল অলসো ইনফ্লুয়েন্স দেয়ার উপজাতি, এবং তারাও তখনই একই মুভমেন্ট শুরু করবে। এবং এটা 3টা দেশের উপজাতিরা একসাথে হয়ে, আমরা তো দেখেছি ইরাক এবং টার্কি এবং সিরিয়া, ওখানে যে যারা আছে তারা একটা স্বাধীনতা মুভমেন্ট, কি বলে নামটা ভুলে গেলাম, একটা গোষ্ঠী, ওরা অনেক যুদ্ধ করছে সরকারের বিরুদ্ধে, বাট কোনো সফলতা পায়নি। তো আমি মনে করি এটা এত সহজে হবে না। উই জাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল, we have to be careful that it doesn't go out of control. It is still not out of control, it's totally under the control of the government. আমরা এই দেশকে ভালোবাসি, আমরা চাই না আমাদের একটা অংশ আমাদের কাছ থেকে ছুটে যাক। এই ব্যাপারে সতর্ক থাকলে আমার মনে হয় না এটা খুব এটা হবে বলে আমার মনে হয়। সেনা সদস্য আরো বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কি নেই? সেনাবাহিনী যদি প্রয়োজন হয়, আই এম শিওর সেনাপ্রধান এবং যারা সিনিয়র মিলিটারি পার্সোনাল আছেন তারা সিদ্ধান্ত নেবেন। ক্যাম্প কমিয়ে দেওয়া হয়েছে শুধু একটা ইনসিডেন্টের উপর ভিত্তি করেই আমরা আবার মোতায়েন করব, এটাও ঠিক না। এ প্রপার স্টাডি হ্যাজ টু বি ডান এবং সিকিউরিটি সিচুয়েশন বিবেচনা করেই নিশ্চয়ই একটা পরিকল্পনা মাফিক এটা আরও রিএনফোর্সমেন্ট যদি প্রয়োজন সেটা করা হবে নিশ্চয়ই, যেটা প্রয়োজন। জি, আমরা একটু অন্যদিকে দিচ্ছি। আজবে যেটি আপনি আসছিলেন যে একজনকে মারা হয়েছে সাইকেল চুরি নিয়ে, আমরা এই মব জাস্টিস, যেটি আসলে এখন একদমই একটা পরিচিত শব্দ, আমরা এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা একটা জিনিস দেখেছি যে গোপালগঞ্জে শুরু হলো স্বেচ্ছাসেবক দলের একজনকে পিটিয়ে মারালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুটার শামীম। এই মব জাস্টিস বা এই ধরনের হত্যাকাণ্ডগুলো আসলে কিভাবে প্রতিরোধ করা সম্ভব বা কেন এগুলো হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠছে? এবং আমি একদম একটা প্রশ্ন একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফাজ্জল মারা গেল, সে বরগুনা থেকে কেন আসলো, কিভাবে আসলো, কে তাকে এখানে নিয়ে গেল, এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। না, বিষয়টা হলো যে ধরেন এই মব জাস্টিসের নামটা আজকের আধুনিক যুগে তো এটা হয় না, মব জাস্টিস এটা হয় না, কিন্তু এটা হচ্ছে কি এই শব্দটা আছে মানে আদিম যুগে যখন রাষ্ট্রর ধারণা ছিল না, আদি মানুষরা তখন যখন কেউ অপরাধ করত তখন তার অঞ্চলের লোকদেরকে ডেকে এক জায়গা করতো, করে সবার মতামত দিত এই অপরাধ করছে তার কি বিচার করা হবে, দ্যাট ইজ কল্ড মব জাস্টিস। আর আমরা এখন কিন্তু আমরা তো ইউনিভার্সিটি গোড়ার দিকেও দেখেছি, বাতুল মোকারে একদম পিট পকেটার ভরছে, সব মিলে ধরে মেরে ফেলছে, এটাও তো মব, ওইরকমই এটা একই। তো এবারে ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়েছে এখানে হচ্ছে কি একটা পরিবর্তনের পরপর ঘটছে ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতে, যার ফলে এটা বেশি আলোচনা আসছে। আর দ্বিতীয় এটা আলোচনারও সুযোগ তৈরি হয়েছে। ধরেন একটা ছেলের মোবাইল চুরি হয়েছে, ধরা হয়েছে যে ওই ছেলেটা সে তো আসলে তার নেই, মানসিক ভারসাম্য, সে নাকি মোবাইলটা নিয়েছে, তারও কিন্তু একটা স্টোরি আছে, সে প্রাইভেট টিউশনি করে টুরে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছে, তারও কষ্টের কারণ। কিন্তু আধুনিক যুগে কেউ যদি খুন করে তার বিচারটা তো খুনই হবে, ওই তার মোবাইল চুরি করছে সেই জন্য সে রেপ পাবে তা তো হবে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনার হত্যাকাণ্ড তো মনে আছে বুয়েটে, তাকে পিটে
একটা টেবিলের উপরে ফেলে রেখে তারা খেলতে গেছে, খেলে এসে আবার পিটিয়ে তাকে হত্যা করছে। এটাতে এই ছেলেকে আগে পিটানো হয়েছে, পিটানোর পরে তাকে খাইতে দেওয়া হয়েছে, আবার পিটানো, খেয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে খাওয়া কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। এরপরে আবার পিটিয়ে তাকে হত্যা করে 4 ঘন্টা সময় নিছে টোটাল। আমার কথা হচ্ছে এখন পরিবর্তিত অবস্থাতে এখানে তো ছাত্রলীগের সেই হেলমেট বাহিনী নেই। হ্যাঁ, যদিও পরে বলা হচ্ছে যে যারা মারছে তারা ওই ছাত্রলীগের সমর্থক, ধরে নিলাম সমর্থক। কিন্তু আমার পক্ষে একটা ইউনিভার্সিটি, সেখানে প্রভোস্ট নাই, সেখানে প্রক্টোরিয়াল বডি নাই, সেখানে হাউস টিউটর নাই, সেখানে পুলিশ দেখবে না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাই, এতগুলো লোক 4 ঘন্টায় কেউ খবর পেল না। এটা কেমন ধরনের বিশ্ববিদ্যালয় বলেন আপনি? ধরেন রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা ঘটছে, ওই ছেলেটা ছাত্রলীগ করেছে, তার বিরুদ্ধে অভিযোগ, যখন আপনার ছাত্ররা আন্দোলন করে তখন সেও তাদের আক্রমণ করছে। ওই ছেলেটার সম্পর্কে ধারণা হচ্ছে যে এখানে সে মাদক ব্যবসা, নানান রকম ব্যবসা, তার নামই তো শুটার শামীম। হ্যাঁ, তার শুটার শামীম। তো সে ওখানে আসছে কেন আপনি আবার বলেন? এই সিচুয়েশনে সে তো একবার এই আপনার ছাত্র মুভমেন্টের সময় আক্রমণ করছে ইউনিভার্সিটিতেই, সে ওই ইউনিভার্সিটির ছাত্রও ছিল, সে ওখানে আসলো কি করে বলেন আপনি? তো এই জন্য আমি বলছি, তারপরে আমি বলবো যে এই যে মব জাস্টিস নামে, অর্থাৎ মানুষকে পিটিয়ে মেলা, তাকে ধরে তাকে বিচারে দিতে পারতো। তো এই জন্য আমি বলছি যে এই যে হত্যাকাণ্ডগুলো হয়ে গেছে, আমি মনে করি প্রশাসনের এখানে ব্যর্থতা আছে। অবশ্য ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে, তো তাদেরকে মামলা করা হয়েছে, তাদেরকে ধরেও দেওয়া হয়েছে, ছাত্রই ধরে দিছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রই কিন্তু পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে, এটা মানলাম। কিন্তু এটা তো অনাকাঙ্ক্ষিত। এখন ধরেন স্বৈরাচারের সময়ে যে ঘটনাগুলি ঘটেছে, সেই একই রকমের পুনরাবৃত্তি যদি ঘটে, তাহলে ছাত্ররা যে এই যে ধরেন 16-17 বছর রাজনীতিবিদরা জীবন দিল, গেল, অত্যাচার হলো, গুম হলো, আয়না ঘরে গেল, কত কিছু ঘটলো, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। ওই সময় ছাত্ররা আন্দোলন করছে, তারা পর্দার অঞ্চল থেকে তারাও সমর্থন করছে। এটা সব পুরা জাতির, একমাত্র ওই আওয়ামী লীগের সমর্থকরা ছাড়া আর সবাই তো এই মুভমেন্টে ছিল, তাই না? তো এখন সবাই চাইছে একটা আনন্দ, ছাত্ররা যেটা বলছে তারা মানবিক বাংলাদেশ চায়, তারা আইনের শাসন চায়, বৈষম্যহীন রাষ্ট্র চায়। আপনি যদি এখন এই মব লিঞ্চিং করে মানুষ মেরে ফেলেন, তো তাহলে তো এই আগের জায়গায় রইলাম। তো এখনো যদি সেই আয়না ঘরে পাঠান, গুম করে ফেলান, ধরে মেরে ফেলান, তাহলে আর ওই জায়গায় গেলাম কোথায়? পরিবর্তনটা আসলো কোথায়? সুতরাং এটাও আমি বলবো, যাই হোক না কেন, মানুষ মেরেছে, অবশ্যই ভবিষ্যতে আর না মারে, এই জন্য কঠিন বিচার হওয়া দরকার। কিন্তু আমরা একটু বিরতি নিয়ে এসে তারপরে এটি একটু আলোচনা করবো। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমরা মব জাস্টিস নিয়ে আলোচনা করছিলাম। আমি একই সঙ্গে মব জাস্টিসের বিষয়টি বলবেন, একই সঙ্গে সেনাবাহিনীকে যেহেতু ম্যাজিস্ট্রেসি বা নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, এর ফলে ছোটোখাটো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনীত হয়, সেটিরও কিছুটা দায়িত্ব তাদের উপর বর্তায়, কারণ যেহেতু পুলিশ রিফর্মটি পুরোপুরি সম্ভব হয়নি বা পুলিশ এখনও সব জায়গায় কাজ করছে না। জি, আচ্ছা, এই বিষয়ে বলার আগে জাস্ট একটা কথা আমি বাদ পড়ে গেছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, উপজাতি ছাত্রছাত্রীরা কিন্তু এই আন্দোলনে যোগদান করে নাই, বিকজ তাদের জন্য 5% কোটা নির্ধারিত ছিল, এবং এই 5% কোটাতে অনেক উপজাতি ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তারা যোগ্য হয়ে গেল। বাট 5ই আগস্ট যখন আমরা স্বাধীনতা পেলাম, তখন তাদের শুলটা পাল্টে গেল। তারা পাহাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাইপের একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করলো, এবং তারা বিভিন্ন গ্রাফিটি শুরু করলো যে আর্মিকে সরাতে হবে, বাঙালিকে সমতলে পাঠিয়ে দিতে হবে। একজন উপজাতি ঢাকা শহরে জমি কিনতে পারে, ঢাকা শহরে জায়গা কিনতে পারে, ফ্ল্যাট কিনতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় কিনতে পারে, কিন্তু বাঙালিরা গিয়ে হিল ট্র্যাক্সে থাকতে পারবে না। এটা কি ধরনের দাবি? পর্যটনে গেলেও সেনাবাহিনীর প্রহরায় যেতে হয়। এক্স্যাক্টলি। এবং আমি একটা জায়গা কিনতে পারবো না, কিনতে পারবো না, জায়গা তো পরের কথা, আমাকে পর্যটনে গেলেও তো আমাকে সেনাবাহিনীর পাহাড়ে থাকতে হয়। এবং গত বছর এই 23 সালে একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখেছি, 351 কোটি টাকা
নাকি চাঁদাবাজি হয়েছে, এবং ইউপিডিএফ, পিএসএস এবং আঞ্চলিক যে দলগুলো তারা এই ট্যুরিজম থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন জায়গায় তারা এটা, এবং দিস ইজ নট দি রাইট নাম্বার, এটা আমি শিওর অনেক বেশি। এখন আমি অভ্যস্ত হয়ে গেছি 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা শুনতে। আমি তো জীবনে দেখেই নাই, আমার মনে হয় আমি 2000 কোটি টাকা আমি লিখতেও পারবো না, শুনলে গন্ডগোল হয়ে যাবে, আমি শূন্যটা মিলাতে পারবো না। বাট ওই তুলনায় 300-350 কোটি টাকা খুব বেশি না, বাট চাঁদাবাজি একটা বিশাল একটা ব্যাপার ওখানে। এবং আপনি যেটা বললেন যে এই মব জাস্টিস এবং স্টুডেন্টদের নিয়ে কিছু বলার জন্য, মব জাস্টিস ইজ নেভার অ্যাকসেপ্টেবল। আমরা আইন বহির্ভূত কোনো শাসন বা কোনো কাউকে মেরে ফেলা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা আগে দেখেছি, আবরারের কথা বললেন, বিচারের নামে একটা প্রহসন হচ্ছে, কি হয়েছে জানি না, বাট অ্যাটলিস্ট এবার এই ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা এটা চাই না এটা হোক, বাট তারপরে একটা বিচার আমরা দেখতে পাচ্ছি, বা ছাত্ররা যারা এটাতে সম্পৃক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এটা আমার মতে অত্যন্ত জরুরি ছিল, বিকজ আমরা ম্যানেজমেন্টে পড়াই রেসপন্সিবিলিটি উইথাউট অথরিটি ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি দায়িত্ব দিবেন অথবা ক্ষমতা দিবেন না, সেই ক্ষেত্রে কাজ করা যাবে না, সিদ্ধান্ত বিলম্বিত হবে, কাজের মান কমে যাবে। সো এই ম্যাজিস্ট্রেসিটা দেওয়া খুবই যথাযথ ছিল, বাট আমি মনে করি আরেকটু আগে দেওয়া উচিত ছিল। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মিলিটারি ওয়ারফেয়ার। আমি 5 মিনিট আগে আক্রমণ করলেও হেরে যাব, 5 মিনিট পরে করলেও, যখন করা উচিত তখনই করতে হবে। এই যে 1 মাস সময় আমরা দিলাম, এই 1 মাস সময় আপনি দেখেন, আমি এখন টিভি কি দেখি কে অ্যারেস্ট হলো, কাকে ধরা হলো, এবং আমি খুবই হতাশ যে খুব একটা বড় বড় অপরাধীরা কেউ ধরা পড়ছে না। উই হ্যাভ গিভেন দেম দিস এক্সিট টু গো অ্যান্ড ফ্লাই অ্যান্ড লুকায় থাকার জন্য। অস্ত্রশস্ত্র 1 মাসে নিশ্চয় লুকিয়ে ফেলেছে, এখন কিছু খুঁজে পাওয়া যাবে না। ওইটা যদি গরম যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হতো, আমার মনে হয় আমাদের এই অপারেশনের সফলতা অনেক ভালো হতো। এবং সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কারা বাস্তবায়ন করবে আমাদের ইয়াং অফিসাররা, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, এবং এরা হচ্ছে দেশপ্রেমিক সৈনিক। এদের মধ্যে কোনো খাদ নাই, দে আর দি জেম অফ দিস নেশন। দেশকে ভালোবাসে, সৎ, সত্যনিষ্ঠ, এবং তাদের কাছ থেকে আমরা কোনো অন্যায় আশা করতে পারি না। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে আমার সামান্য একটা অ্যাডভাইস টু আর্ম ফোর্সেস এবং বাংলাদেশ আর্মি, যে আমাদেরকে ইম্পার্শিয়ালি কাজ করতে হবে। রাজনৈতিক দল, ধর্ম, গোত্র নির্বিশেষে সবার জন্য বিচার সমান, এটাই সেনাবাহিনীকে নিশ্চিত করতে হবে। আমাদেরকে হিউম্যানলি কাজ করতে হবে। আমরা বয়োজ্যেষ্ঠদের সাথে দুর্ব্যবহার করব না, যারা ভালো মানুষ তাদেরকে শ্রদ্ধা করব, অপরাধীদের প্রতি আমরা অত্যন্ত স্ট্রং হব। থার্ড হচ্ছে আমাদের অনির্দিষ্টকালের জন্য আমাদের ডিপ্লয় করা ঠিক হবে না। সেনাবাহিনী 2 মাসের জন্য বলা হয়, একেবারে 2 মাসে বেশি রাখা উচিত হবে, বিকজ আর্মি মেক্স এ ইম্প্যাক্ট। আমরা যদি বেশি দিন, আমরা যদিও পার্ট অফ দি নেশন, বাট আমরা বেশি জনগণের সাথে থাকলে আমাদের ইম্প্যাক্টটা কমে যাবে। ফোর্থ হচ্ছে যে আমাদের এজেন্ডা লিমিটেড রাখতে হবে। আমরা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে চাই, যাতে একটা অবাধ নিরপেক্ষ, বিকজ আগামী নির্বাচন হবে আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন। ওই পরিবেশটা সৃষ্টি করাই হবে আমাদের একমাত্র এজেন্ডা। ইন্টারনাল সিকিউরিটি শক্ত করে নির্বাচনের পরিবেশ ক্রিয়েট করে, তারপরে উই শুড কাম ব্যাক, অন্যান্য এজেন্ডা দেওয়া উচিত না। ফোর্থ অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে, আমি 1/11 সময় আমি লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, একটা জেলার দায়িত্বে ছিলাম। এই যৌথ বাহিনীর কাভারে পুলিশ এবং অন্যান্য বাহিনীরা বিভিন্ন অপরাধ করে তারা চাঁদাবাজি শুরু করে দিল, এবং এটা ব্লেমটা আসতে থাকলো সশস্ত্র বাহিনীর উপরে। এবং আমাদেরকে নিশ্চিত হতে হবে যাতে আমাদের সেনা বাহিনীর কেউ কোনো অপরাধে সম্পৃক্ত না হয়। বেশি দিন এটাতে এক্সপোজ থাকলে উই বিকাম ভেরি ভালনারেবল। এই কয়েকটা সাজেশন যদি ফলো করে, আমি আশা করি এই দেশপ্রেমিক সেনাবাহিনী এই আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ করবে, এবং যথাসময়ে আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে পাবো ইনশাআল্লাহ। আজকে আমি এই জায়গাটা থেকে শুরু করতে চাই যে মনিরুল ইসলাম ভাই যেটি বললেন যে বেশি দেরিতে হয়ে গেছে। আমরা যদি এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর হিস্ট্রিটা দেখি, সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরপরই একটা বড় ধরনের যৌথ অভিযান শুরু হয়েছিল, একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছিল। আপনার কাছে কি তাই মনে হয় যে বেশি দেরিতে হয়ে গেছে, বা আবার বেশি সময় ভরে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরকম? না, তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারের যে ক্যারেক্টার ছিল, তখন কিন্তু সবগুলো পলিটিক্যাল পার্টির পক্ষে তারা কাজ করত। আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি খেয়াল করে দেখেন, আন্দোলনে রাজনৈতিক দলগুলি ছিল, আন্দোলন সফল হওয়ার পরে কিন্তু আপনি লক্ষ্য করেন এক একজনের ভাষা কিন্তু এক এক রকম হয়ে গেছে। তারা সংস্কার চায়,
প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য সব রাজনৈতিক দলের সাথে প্রতিদিনই বৈঠক করছেনই ধারাবাহিকভাবে, কিন্তু তারা প্রস্তাব দিয়েছে কয়েকশো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে একটা দল 82টা সংস্কার প্রস্তাব দিছে এবং সেই দলের 82 জন সদস্য আছে কিনা সন্দেহ। সুতরাং আমি এই জন্যই বলবো যে রাজনীতিবিদরা দেশ চালাবে, এটা ঠিক আছে, তবে রাজনীতিবিদদের এখনকার পরিবর্তিত সময়ে রাজনীতিবিদদের প্রতি জনগণের একটা বিরাট অংশের কিন্তু আস্থার অভাব আছে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটি একটা জরিপ করেছে, 81% লোক কিন্তু সংস্কার এবং এই সরকারের পক্ষে মতামত, এবং দীর্ঘদিন তারা রাখতে চায় সরকারকে রাখতে চায় মেজরিটি, বিকজ রাজনীতিবিদদের সাথে আস্থা কমে গেছে। এটা রাজনীতিবিদদের মূল্যায়ন করতে মানে বিবেচনায় আনতে হবে। যেমন সেটির একটা বড় প্রমাণ 17 বছরের দুটি রাজনৈতিক দল একাধারে আন্দোলন করে কিন্তু আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি, মানুষকে না আনতে পারার কারণে। এটার কারণ হচ্ছে যে ওই সরকারের রাজনৈতিক দলগুলোকেই সরকার অ্যাসেস করতে পারে নাই, ওদেরকেই প্রতিপক্ষ মনে করেছে। যেমন বিএনপি প্রধান প্রতিপক্ষ, জামাত সেকেন্ড প্রতিপক্ষ, কিন্তু ছাত্ররা যে দুর্বিনীত হয়ে উঠবে একদম, এবং এদের পিছনে সব রাজনৈতিক দল থাকবে। এবং তারা দেখেন না, ওই যে এক অ্যাসিস্ট্যান্ট কি কমিশনার নাকি পুলিশের এডিসি, সে ভিডিও দেখাচ্ছে মোবাইলে, হোম মিনিস্টার, আইজিপি এবং হোম সেক্রেটারি ছিল, যে স্যার একটা ফেললেও কেউ তো সরে না, এটা তো মহা সমস্যা। তো অর্থাৎ ছাত্ররা একটা মারা যায়, গুলি করে মারা যায়, কিন্তু কেউ সরে না, ওখানে দাঁড়ায় থাকে। এইটা কেমনে বলেন? এবং আমরা যখন যেটা কাহিনী শুনলাম, শোনা কথা কতটুকু বিশ্বাসী, যে যখন যেদিনে যে সারা ঢাকা শহরে ডেকে বসলো, ঘেরাও করলো, তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিল যে পলাতক, তিনি কিন্তু চেয়েছে যে আরো হত্যা করে, যত হত্যা করা হোক, হত্যা করে আপনার ক্ষমতায় থাকতে, কিন্তু আর্মি কিন্তু সায় দেয় নাই। কারণ এত লোক, অন্তত পক্ষে দেখা যাবে যে গৃহযুদ্ধ হতো, অথবা মানে যেভাবে আসছিল অন্তত 10-20 হাজার লোক মারত, আরো বেশি 50-60 লাখের উপরে ঢাকা শহরের লোক ছিল একদম। এই রিস্ক তো আর্মি তো জনগণের বিরুদ্ধে স্ট্যান্ড নেবে না, নেয় নাই। বরঞ্চ আমি বলবো যে আর্মির কারণে প্রধানমন্ত্রী সেফলি কিছুই খুঁজে পারতেন না, গণভবন তছনছ হয়ে গেছে, ওইরকম উনিও তছনছ হয়ে যেত। এক্ষেত্রে জীবনে বাঁচাই দিছে আমার তো ধারণা। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম, যে এখন যে অবস্থাটা আছে, আপনি দেখেন যে সরকার কিন্তু এটা আসলে রাজনৈতিক সরকার না, ইলেকশনের মাধ্যমেও আসে না, এটা এক ধরনের একটা কমিটির মতো, তাদের বেস কিন্তু অত শক্ত না। সুতরাং এখন যার ফলে ছোট ছোট সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। তো এই জন্য আর্মিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার না দেওয়া হয়, হ্যাঁ, কারণ আর্মি তো আগের থেকে দেখলেন লাঠি হাতে বন্দুক হাতে দাঁড়ায় থাকে, তারা তো জনগণের উপরে কিছু করে না। কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে তারা বাধ্য, এখন অস্ত্র যার হাতে আছে, যিনি অপরাধ করবে তাকে ধরতে পারবে, ধরতে হবে, না ধরলে তো ওনারাও দায়ী হবে। ওনাদের যেমন দেশের শান্তি রেস্টোর করা দরকার, তেমনি যেহেতু আইন ক্ষমতাটা দিয়ে দিছে, এখন তাদের ধরতে হবে। এছাড়া কোনো বিকল্প ছিল না। কারণ এখনো আমার কাছে কি মনে হয় জানেন, এই সরকারটা, এই যে বণিক বার্তাতে রিপোর্ট আসছিল যে 95% আমলা, বিশেষ করে সিনিয়র সেক্রেটারি এবং সেক্রেটারি, আপনার এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল। তারাই এখন ঘুরে ফিরে এই সরকার কিন্তু তাদেরই ভালোবাসতেছে। দেখেন প্রত্যেকটা জায়গায় তাদের উপায়ন এই সরকারের, কারণ প্রশাসনে তো সিস্টেমেটিক্যালি যাওয়ার তো সুযোগ নেই। 5 জন 6 জন 7 জন পর্যন্ত সব আওয়ামী লীগ তৈরি করে রেখে গেছে। 15 বছরে অবশ্যই সব রিক্রুটমেন্ট হয়েছে, আমি মানলাম। আর অন্যরাও এই স্বৈরাচারী সরকার এক ব্যক্তির, তখনকার প্রধানমন্ত্রীর সাথে সুরে সহযোগিতা না করলে তার সুরে কথা বলে কোনো প্রমোশন নাই, কিছু নাই, সব কিন্তু যে চায় নাই সেও মনের বিরুদ্ধে এগুলি করছে। কিন্তু আমার প্রশ্ন, আমি যেটা আগে করে বলতাম, যে এর আগে তো অনেক লোক রিটায়ার করে গেছে, তাদেরকে আপনি কল ব্যাক করতেন, কিছু তো করতেন। আর জুনিয়র অফিসার তো বেশি লাগে না। ধরেন পুলিশ পাওয়া যাচ্ছে না, আর্মি গার্ড দিয়ে পুলিশ থানা
ওপেন করতেছে, কিন্তু ওর মরালিটি, ওরা এত অপরাধ করে ফেলছে। বড় সমস্যা এই মাঠ প্রশাসন, ডিসি দিতে পারতেছে না, পুলিশ রিফর্ম করতে পারতেছে না, রিফর্ম করতে পারতেছে না। ডিসির কাহিনী আমি অনিয়ারে কইতে পারবো না, এটা তো কাহিনী আছে তো, যেভাবে ডেপুটেশন, ওটা তো পথ না। যা করছেন একটা সমন্বয়কারী বসে বসে ঠিক করছে। কেন স্বাধীনতা যুদ্ধে আপনি শোনেন, স্বাধীনতা যুদ্ধে আমি তো পাকিস্তান আমলে আমি তো চোখে দেখছি, ছাত্ররা পতাকা তুলেছে, ছাত্ররা ইশতেহার পাঠ করেছে, কিন্তু সরকার যখন ফর্ম করছে ছাত্ররা কোনো ইন্টারফেয়ার করে নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেশ যাই বলেন, রাজনীতিবিদরা দেশ চালাতে দিতে হবে, সহযোগিতা আমরা করবো অবশ্যই, কারণ রাজনীতিবিদদের মতো তো অত আস্থা এখন নাই। সুতরাং তাদের আমরা গার্ড দেব, আর্মি গার্ড দিবে, ছাত্র গার্ড দিবে, আমরা নাগরিক গার্ড দেব, ঠিক আছে, কিন্তু আমি সব জায়গায় ইন্টারফেয়ার করব, সব জায়গায় আমার নাক গলাবো, এটা কিন্তু উচিত হবে না। তাহলে নিজেরাই বিতর্কিত হবে। আমি একটু সংস্কার বিষয়টিতে আসতে চাই, যে অনেকগুলো কমিশন তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সংবিধানটা আসলে গুরুত্বপূর্ণ, যেহেতু সংবিধানের দোহাই দিয়ে কতগুলো নির্বাচন গত সরকার করেছে এবং সেখানে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে এবং দেশে আসলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা হয়েছে সংবিধানকে ব্যবহার করেই। সেই জায়গায় সংবিধান সংস্কারে আসলে কোন জায়গাগুলো গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু সংবিধান কমিশন একবার গঠন করা হয়েছে, সেখানে পরিবর্তন আনা হয়েছে, অধ্যাপক আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন স্বাধীন মালিকের পরিবর্তে। এই বিষয়গুলো কেমনভাবে বিবেচনা করছেন, বা এই যে সরকার এক একবার এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, স্থির থাকতে পারছেন, এটিও এক ধরনের এই কিনা? সংবিধান পরিবর্তন বা পরিবর্তন, আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস, বাট আমি নিশ্চিত যে ইন্টারিম গভর্নমেন্ট যে উদ্যোগটা নিয়েছে, এটা একটা সঠিক উদ্যোগ নিয়েছে এবং এমনভাবেই সংবিধানটা সাজাতে হবে যে পরবর্তীতে আর কেউ এটা অপব্যবহার করতে না পারে। এটা ব্যবহার করে যাতে অনির্দিষ্টকাল দেশটাকে শাসন করতে না পারে, এবং আমরা সবাই আশাবাদী, আমরা অনেক আশার আলো দেখছি। আমি আগেও একটা টকশোতে বলেছি, আমাদের স্বাধীনতার সময় আই ওয়াজ টু স্মল, সে আনন্দটা আমি পাই নাই। এইবার এই 5ই অগাস্টের স্বাধীনতার আনন্দটা আমি সত্যিকার অর্থে আমি পেয়েছি, এবং আমাদের সবাইকে অপটিমিস্টিক থাকতে হবে এবং সবাইকেই এই সরকারকে, খুবই একটা নাজুক পরিস্থিতি, চারিদিকে ষড়যন্ত্র, আজিজ ভাই যেটা বললেন, দে আর নট স্ট্রং এনাফ। আমাদের সশস্ত্র বাহিনী বলেন, সাংবাদিক ভাইয়েরা বলেন, ব্যবসায়ী বলেন, সবাই মিলেই আমাদেরকে একযোগে কাজ করতে হবে, ছাত্ররা বিশেষ করে। মাই হ্যাটস অফ টু দিস জেনারেশন। আমরা খুবই হতাশ ছিলাম এই জেনারেশনটাকে নিয়ে, ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, তারা জীবন যুদ্ধে টিকতে পারবে না, বাট দে হ্যাভ শোন আস হাউ কারেজিয়াস দে আর, এবং হাউ হোয়াট ভিশন দে হ্যাভ। তবে একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে, আমি অন্য একটু বিষয়ে আসছি, যে এই গত সাবেক স্বৈরাচার সরকার আমাদের যত বড় ক্ষতি করেছে কিনা, সবচেয়ে বড় ক্ষতিটা করেছে আমাদের শিক্ষা সেক্টরে। বিকজ আমাদের যে জনবল, আমাদের যে স্ট্রেংথ, আমি ইউএসএতে একটা ডিগ্রি করেছি, ওখানে আমি বাংলাদেশ ইউনিভার্সিটির নাম কোনটা খুঁজে পেলাম না, আমাকে কোনো ওয়েভার দেয় না, যদি আমার একটা মাস্টার ডিগ্রি ছিল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক ভালো ভালো পজিশন, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। সো আমাদের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে প্রতি আমার আদেশ যে তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তোমাদেরকে পড়াশোনায় ফেরত যেতে হবে, ইউ হ্যাভ টু মেক এ ম্যান আউট অফ ইয়োর সেলফ। এই আন্দোলন করেই শুধু হবে না, অবশ্যই রাস্তায় থাকতে হবে। ইভেন ইন্টারিম গভর্নমেন্টও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তোমরা আওয়াজ তুলবা, তোমাদের কথা সবাই শুনবে। বিকজ আমি শুধু তোমাদের কথাই বিশ্বাস করি, আর কথা বিশ্বাস করি না এখন। তোমাদেরকে শক্তিশালী, বাট পাশাপাশি পড়াশোনা করতে হবে, তোমাদেরকে যোগ্য একজন নাগরিক, দেশের নেতৃত্ব নেওয়ার জন্য তোমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। 5টা কোয়ালিটি আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল স্টুডেন্টস। একটা হচ্ছে তোমাদের সৎ হতে হবে, অনেস্টি 5%, 10% না 100% or 0%। ইউ হ্যাভ টু বি কেপেবল, এডুকেটেড, পড়াশোনা করে তোমার শিক্ষিত করতে হবে, তোমাদের দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, সেলফলেস হতে হবে, নিজের থেকে দেশের স্বার্থ, প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখতে হবে। মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যখন প্রাইম মিনিস্টার ওথ নিলেন, গিয়ে তার ওয়াইফকে বলল, তুমি আমার 50 বছরের লয়াল ওয়াইফ, আমি আজকে প্রধানমন্ত্রী, আমি কি করতে পারি তোমার জন্য? সে বলল যে তুমি একটু গ্যাসের দাম কমাও, এবং তার ওয়াইফ বলল যে গ্যাসের দাম কমাও। গ্যাসের দাম কমালে সেও উপকৃত হবে, পুরো দেশবাসী উপকৃত হবে। সে কিন্তু সোনার মালা চায় নাই। গুড এক্সাম্পলস আর গুড এক্সাম্পলস। সো উই হ্যাভ টু বি সেলফলেস, এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। এবং আমার ছেলে
যখন অ্যাপ্লাই করি বিদেশে, তখন তারা গ্রেডের থেকে বেশি দেখতে চায় যে মানুষের জন্য তুমি কি করেছো, এক্সট্রা ক্যারিকুলার তোমার কি কোয়ালিটি, জনগণের পাশে কি দাঁড়িয়েছো, অ্যান্ড উই হ্যাভ টু গিভ সার্টিফিকেটস ফর দ্যাট। এবং মার্কের পাশাপাশি এগুলোর গুরুত্ব সমানভাবে গুরুত্বপূর্ণ। বাট আমাদের এডুকেশন সিস্টেমে আমরা ভালো মানুষ করে তোলার কোনো সিস্টেম আমাদের মধ্যে নাই। আমরা পুঁথিগত বিদ্যা দিয়ে আই থিঙ্ক দিস এডুকেশন ইজ নট এনাফ টু সার্ভাইভ অর ফাইট ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। একটা কোটেশন দিয়ে আমি শেষ করতে চাই। কোনোসুকে মাতসুশিতা, উনি প্যানাসোনিক ইলেকট্রনিকের স্রষ্টা ছিলেন, জাপানে ওনাকে ফাদার অফ ম্যানেজমেন্ট বলা হয়। উনি একটা কথা বলেছিলেন যে উই প্রডিউস কোয়ালিটি পিপল বিফোর প্রডিউসিং কোয়ালিটি প্রোডাক্ট। সো এই দেশটাকে যদি আমরা ভালো করতে চাই, উন্নতি করতে চাই, উই নিড পিপল হু আর কোয়ালিফাইড, অ্যান্ড ইট ইজ ইউ দি স্টুডেন্টস হু উইল রান দি নেশন ইন দি ফিউচার। তোমাকে যোগ্য হতে হবে এবং তোমার শক্ত হাতে দেশ চালাতে হবে। আজকে একদমই 30 সেকেন্ডে যদি সংস্কার বিষয় নিয়ে একটু বলেন। না, সংস্কার বিষয়ে এটা যেমন সংবিধান পুনর্লেখন, আর একটা হলো সংবিধান সংশোধন, এটা নিয়ে বিতর্ক আছে। আমি এটা লম্বা সময় আপনি দিবেন না আলোচনা। আর ভাই যেমন শিক্ষার কথা বললো, শিক্ষার কথা আমার কিন্তু অন্যরকম আছে। যেমন ধরেন আমাদের দেশে ইংরেজি বাংলা মিলে প্রায় 10 থেকে 12টা প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, অর্থাৎ 12টা চিন্তার জাতি আমরা তৈরি করি, যার ফলে জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। একটা মাইনাস পয়েন্ট। 2 হলো চতুর্থ শিল্প বিপ্লবে অটোমেশনের যুগ, এখানে রোবট, আইওটি, সায়েন্স অতি উচ্চ মাত্রায়। কিন্তু আমাদের যে শিক্ষা এখন চলছে এগুলো কিন্তু আগামী 10 থেকে 15 বছর এগুলো কাগজে পরিণত হবে এই সার্টিফিকেট। সুতরাং উপযোগী এখন অটোমেশনের যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে, কারিকুলাম। আলোচনা শুনে এম এ আজিজ এবং মেজর জেনারেল অফিসার ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।